নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই। তো আগের ভিডিওগুলোতে আমরা ভৌতবিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা এবং গ্যাসের আচরণ এই অধ্যায় দুটি করেছিলাম। আজ আমরা চতুর্থ অধ্যায় অর্থাৎ তাপের ঘটনাসমূহের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আজকে দেখে নেব। ঠিক আছে, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে রেখো, যাতে আমি পরবর্তীকালে যে সমস্ত ভিডিওগুলো আপলোড করি তোমাদের জন্য সেগুলোর নোটিফিকেশান যাতে সহজেই তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো দেরি না করে আজকের আমাদের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। আমাদের প্রথম প্রশ্ন যে কঠিনের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে কঠিন পদার্থের অর্থাৎ কোনো একটা সলিডের কতগুলো তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অপশন এ 1, অপশন বি 2, অপশন 3, অপশন সি 3, অপশন ডি 4। তো কি না, এর সঠিক উত্তর হয়ে যাবে 3। কঠিনের 3 প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক থাকে। কি না সেগুলো একবার দেখে নিই। এক হচ্ছে রৈখিক প্রসারণ গুণাঙ্ক, 2 হচ্ছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, আর 3 নাম্বার হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক। ঠিক আছে, এই 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক কঠিনের লক্ষ্য করা যায়। 2 নম্বর প্রশ্ন দেখে নেওয়া যাক। 2 নম্বর প্রশ্ন হচ্ছে কঠিনের রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো। যে 3 প্রকার প্রসারণ গুণাঙ্ক আছে অর্থাৎ কঠিন পদার্থের যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং আয়তন প্রসারণ গুণাঙ্ক, তার মধ্যে রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক কী? তো রৈখিক প্রসারণ গুণাঙ্কের একক হলো পার ডিগ্রি সেন্টিগ্রেড অর্থাৎ অপশন সি। আজকে 3 নম্বর কোশ্চেন হচ্ছে বিভিন্ন উষ্ণতায় একটি পিতলের দণ্ডের দৈর্ঘ্য মাপতে গেলে কোন উপাদানের স্কেল ব্যবহার করা উচিত? অর্থাৎ বিভিন্ন টেম্পারেচারে একটা যদি পিতলের দণ্ড থাকে, সেই পিতল দণ্ডের দৈর্ঘ্য মাপতে গেলে কি ধরনের আমরা স্কেল ব্যবহার করব, কি উপাদানের তৈরি স্কেল ব্যবহার করব? তো কি না, আমরা এখানে কাঠের স্কেল ব্যবহার করব। কেন কাঠের স্কেল ব্যবহার করব? কারণ বিভিন্ন উষ্ণতাতে কাঠের প্রসারণ গুণাঙ্ক খুবই কম, অর্থাৎ হয় না বললেই চলে, তাই কাঠের আমরা স্কেল ব্যবহার করব। আজকে 4 নম্বর প্রশ্ন দেখে নেব যে তরলের কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে? অর্থাৎ তরল পদার্থের কত রকমের তাপীয় প্রসারণ গুণাঙ্ক দেখতে পাওয়া যায়? তো কি হবে উত্তর? না, 2 প্রকার তরলের তাপীয় প্রসারণ গুণাঙ্ক আছে। কি? এক হচ্ছে আপাত প্রসারণ গুণাঙ্ক আর হচ্ছে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক। এই 2 প্রকার প্রসারণ গুণাঙ্ক লক্ষ্য করা যায় তরলের। 5 নম্বর প্রশ্ন দেখে নেব। 5 নম্বর প্রশ্ন হচ্ছে যে পদার্থের তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে কম সেটি হলো। এদের মধ্যে অপশানে যে পদার্থগুলো দেওয়া আছে এর মধ্যে কোন পদার্থটির তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে কম? তো কি হবে উত্তর? না, তাপ পরিবহন করার ক্ষমতা সবচেয়ে কম হচ্ছে কাঁচের। বাকি সবগুলো যেগুলো আছে অপশান এ, অপশান বি এবং অপশান সি, রূপো, তামা, লোহা প্রত্যেকেই ধাতু, তাই এদের তাপ পরিবহন করার ক্ষমতা অনেক বেশি হবে। আজকে 6 নম্বর প্রশ্ন দেখে নেব। 6 নম্বর প্রশ্ন হচ্ছে তোমাদের জন্য যে কোন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়? অর্থাৎ কোন স্কেলের মধ্যে তাপমাত্রার নেগেটিভ মান হওয়া সম্ভব নয়? তো কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে কেলভিন স্কেলে তাপমাত্রার মান ঋণাত্মক হওয়া সম্ভব নয়। 6 নম্বর প্রশ্ন হলো 7 নম্বর প্রশ্ন দেখে নেব যে তাপ পরিবাহিতার সিজিএস একক হলো। তাপ পরিবাহিতার সিজিএস একক কি? তোমরা উত্তর করার চেষ্টা করো। সঠিক উত্তর হয়ে যাবে তাপ পরিবাহিতার সিজিএস একক হলো ক্যালোরি সেকেন্ড ইনভার্স সেমি ইনভার্স পার ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, অর্থাৎ ক্যালোরি পার সেকেন্ড পার সেমি পার ডিগ্রি সেন্টিগ্রেড। আজকে 8 নম্বর প্রশ্ন আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হলো। আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান কি? না, আদর্শ তাপ পরিবাহীর ক্ষেত্রে তাপ পরিবাহিতাঙ্কের মান হবে অসীম। 9 নম্বর প্রশ্ন দেখে নেব। 9 নম্বর প্রশ্ন কোনো পরিবাহী দণ্ডের তাপ পরিবাহিতা কে হলে
তার তাপীয় রোধাঙ্ক হবে, কোনো পরিবাহী দণ্ডের তাপ পরিবাহিতা যদি কে হয় তাহলে তার তাপীয় রোধাঙ্ক কী হবে না, পরিবাহিতার সাথে তাপীয় রোধাঙ্ক ব্যাস অনুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ তাপ পরিবাহিতা যদি কে হয় তাহলে তাপীয় রোধাঙ্ক হবে 1/k। তো এই 1/k কে আমরা কি লিখতে পারি, কে ইনভার্স লিখতে পারি। অর্থাৎ কোন অপশন হয়ে যাবে না, অপশনটা হয়ে যাবে আমাদের বি। ঠিক আছে, আজকে 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, যে পদ্ধতির জন্য গরমের দুপুরে পুকুরের জল কিছুটা গভীরতা পর্যন্ত গরম হয়ে ওঠে তা হলো, অর্থাৎ গ্রীষ্মকালে দেখে থাকবে যে পুকুরের জল কিছুটা গভীরতা পর্যন্ত গরম হয়ে যায়। তো কী পদ্ধতির জন্য এই জল গরম হয়ে যায় না, কী পদ্ধতি, এটা হবে পরিচলন পদ্ধতিতে জলটা গরম হয়ে ওঠে। অর্থাৎ উপরের তলটা সূর্যের আলো পায়, সেই জন্য সেইটা বেশি গরম হয়ে যায়, আর নিচে যে তরলটা থাকে, নিচের যে তরলটা থাকে সেইটা সূর্যের অতটা আলো পায় না, গভীরতায় থাকে, সেই জন্য সেটা কি হয়, অপেক্ষাকৃত কম গরম হয়। আর ভারী হয়, যেটা কম গরম হবে সে ভারী হয়, সেই জন্য সে নিচের দিকে থাকে, আর উপরের দিকে উষ্ণ জলটা হালকা হয়, সেই জন্য উপরে থাকে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্নে যাওয়ার আগে যদি তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আবারও বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখে নেব পরের প্রশ্ন। তাপের সুপরিবাহী হলো, অর্থাৎ নিচে যে অপশানগুলো আছে এদের মধ্যে কোন অপশানটা তাপের সুপরিবাহী, অর্থাৎ কোন পদার্থটি তাপের সুপরিবাহী। নাকি তাপের সুপরিবাহী হলো গ্রাফাইট। গ্রাফাইট হলো এমন একটি অধাতু, গ্রাফাইট কিন্তু ধাতু নয়, গ্রাফাইট হলো অধাতু, এমন একটা অধাতু যে কি করে না, তাপ আর তড়িতের সুপরিবাহী। ঠিক আছে, পরের প্রশ্ন 12 নম্বর প্রশ্ন। তাপ পরিবাহনের জন্য দায়ী কণিকাটি হলো, কোন কণাটি, পদার্থ যে আমাদের যে পদার্থ হয় সেই পদার্থ 3 প্রকার কণা নিয়ে তৈরি। কি কি না, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। তো এর মধ্যে কোন কণিকাটি তাপ পরিবহনের জন্য দায়ী, নাকি তাপ পরিবহনের জন্য দায়ী হলো ইলেকট্রন। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন দেখে নেব। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, নিচের ধাতুগুলির কোনটির প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। অর্থাৎ এই যে অপশানের যে ধাতুগুলো আছে বা যে অপশানগুলো আছে এর মধ্যে কার প্রসারণ গুণাঙ্ক কম, কার প্রসারণ গুণাঙ্ক কম, না কার ইনভারের প্রসারণ গুণাঙ্ক কম। ঠিক আছে, সেই জন্য দ্বিধাতব পাত হিসাবে ইনভারকে ব্যবহার করা হয়ে থাকে। পরের প্রশ্ন 14 নম্বর প্রশ্ন। কত ধরনের পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। তাপ সঞ্চালনের কয়টি পদ্ধতি আছে। অর্থাৎ তোমরা সবাই জানো যে তাপ সঞ্চালনের 3টি পদ্ধতি আছে। 3টি পদ্ধতি আছে কি কি না, পরিবহন, পরিচলন আর বিকিরণ। তো কটা হবে, উত্তর হবে 3টে। ঠিক আছে, তো অপশন বি 3টে পদ্ধতিতে তাপ সঞ্চালিত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নেব। একটি পরিবাহী দণ্ডের 2 প্রান্তের উষ্ণতার পার্থক্য 3 গুণ করা হলে তাপ পরিবহনের হার কি হবে। একটি পরিবাহী দণ্ড আছে, তার যদি 2 প্রান্তের উষ্ণতার পার্থক্য 3 গুণ করা হয় তাহলে পরিবাহীটির তাপ পরিবহনের হার কি হবে না, আমরা কি জানি যে তাপ পরিবহনের হার উষ্ণতার সঙ্গে সরল সম্পর্কে পরিবর্তিত হয়। ঠিক আছে, তো সরল সমানুপাতি হয়, অর্থাৎ যদি 3 গুণ করা হয় তাহলে তাপ পরিবহনের হারও কত গুণ হবে, 3 গুণই হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন। প্রদত্ত কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করে। অর্থাৎ কোনটির উপর ধাতুর পরিবাহিতাঙ্ক নির্ভর করবে, উষ্ণতা, দৈর্ঘ্য, উপাদানের প্রকৃতি না প্রস্থচ্ছেদ। তো কার উপর নির্ভর করবে না, উপাদানের প্রকৃতির উপর নির্ভর করবে, যে কোনো ধাতু কি উপাদান দিয়ে তৈরি তার উপর এই তাপ পরিবাহিতাঙ্ক নির্ভর করবে। 17 নম্বর প্রশ্ন দেখে নেব যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক ও চাপ প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত হয়। তো আমরা সকলেই জানি যে আদর্শ গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ গুণাঙ্ক হয় 1/273, তেমনি চাপ প্রসারণ গুণাঙ্কও হয় 1/273। তো এদের অনুপাত যদি নিই
তাহলে আমরা কি দেখতে পাবো যে 1:1 অনুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ এদের অনুপাত কেমন হবে? এদের অনুপাত হবে 1। ঠিক আছে, এদের অনুপাত হবে 1। পরের প্রশ্ন দেখে নেব, 18 নম্বর প্রশ্ন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রদত্ত কোনটির মধ্যে তরলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? অর্থাৎ প্রদত্ত যে তরলগুলো দেওয়া আছে এর মধ্যে কার ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়? তো না, জলের ব্যতিক্রান্ত প্রসারণ দেখা যায়। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, উত্তপ্ত করলে সংকুচিত হয়। কোন পদার্থকে উত্তপ্ত করলে সেটা সংকুচিত হবে? না কে সংকুচিত হয়? রবারের ফিতা সংকুচিত হবে। আজকে শেষ প্রশ্ন দেখে নেবো আমরা। শেষ প্রশ্ন যাওয়ার আগে আরও একবার বলছি, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো আর যদি এরকম প্রশ্ন উত্তর তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেখো। কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? কোন উষ্ণতায় জলের ঘনত্ব সর্বাধিক হয়? তো কত না, আমাদের যে 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আছে সেই 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতে জলের ঘনত্ব সর্বাধিক হয়। কত হয় না 1 গ্রাম পার সিসি, এটা হয় জলের ঘনত্ব 4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। ঠিক আছে, তো চলো, এই ছিল আজকের আমাদের 20টা প্রশ্ন তোমাদের জন্য। যদি তোমাদের প্রশ্নগুলো ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাকে অবশ্যই অল করে রেখো এবং ভিডিওগুলোতে লাইক করো। থ্যাংক ইউ।